ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন, ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নতুনভাবে এগিয়ে যাওয়ার যাত্রায় বাংলাদেশ। জননিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরি করা, বন্ধুত্ব সমতার পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখা, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সহ সামনে বহু কঠিন পরীক্ষা। জনমনে ব্যাপক প্রত্যাশা, একই সাথে অনেকের মনে শঙ্কাও কাজ করছে। কোন পথে এগোচ্ছে বাংলাদেশ, কেমন হবে আগামীর দিনগুলো? প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা এবং নানা তথ্য নিয়ে আমাদের TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন অতিথি হিসেবে ডক্টর সাইফুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি, শুরু করতে চাই ডক্টর সাইফুল আলম চৌধুরী, আপনার সাথেই কথা শুরু করতে চাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা কাজ করছেন। 1 মাসের কিছু বেশি সময় হয়েছে, 1 মাস 5 দিন। এর মধ্যে শুরুতে একটু জানতে চাইব, এর মধ্যে আপনি কি দেখলেন? আপনার প্রত্যাশা কতটুকু শুরু থেকে ছিল, অথবা এখনো পর্যন্ত কি প্রত্যাশা আছে, এবং কতটুকু তাদের মানে আপনার প্রত্যাশার সাথে কাজের কতটুকু আপনি মিল পাচ্ছেন? ধন্যবাদ আশফাক। 1 মাস 5 দিন বললেন, আসলে 1 মাস 5 দিন একটা মানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে গত 9 তারিখ অগাস্ট দায়িত্ব নিয়েছে, সেটা ওই পরিস্থিতি অনুযায়ী আসলে দায়িত্ব নিয়ে একটা সরকারের জন্য 1 মাস 5 দিন বা 35 দিন বিচার করার ক্ষেত্রে খুবই কম সময়, এটা স্বীকার করতেই হবে। ধরেন যদি আমরা বলি যে একটা ফুটবল খেলা তো 90 মিনিট চলে, সো সেক্ষেত্রে অ্যাটলিস্ট 3 মাস তো আমরা কেয়ারটেকার, মানে এটা যদিও কেয়ারটেকার গভর্নমেন্ট না, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা দিয়ে থাকি। তো কিন্তু আপনি শুরুতে বলছিলেন যে শেখ হাসিনার বিদায় এবং যে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ ছিল এবং এই দুঃখজনক হত্যাকাণ্ডগুলো হয়েছে, সেই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকে যে যার মতো করে যে যে সেক্টরে, আপনি ধরেন গণমাধ্যমে আছেন, গণমাধ্যম সেক্টরে আপনার একটা প্রত্যাশা জন্ম নিয়েছে বা অনেকদিন প্রকাশনা ছিল, সেগুলো আমরা এক্সপ্রেস করছি। যারা সরকারি আমলা, যারা কাজ করতে পারেন ঠিক করে, তাদের মনের মধ্যে প্রত্যাশা আছে, শিক্ষকদের মনের মধ্যে প্রত্যাশা আছে। তো সমস্ত সেক্টরের মানুষের মনের মধ্যে অনেক আশা আসলে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই সমস্ত আশাগুলো বা এই সমস্ত দীর্ঘদিনের যে ক্ষোভ, সেই প্রেক্ষিতে করণীয় গুলো তো বাস্তবায়ন করতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু যদি প্রায়োরিটি বলা হচ্ছে যে শুরু থেকেই সরকারের কিছু প্রায়োরিটি দিক আছে, এবং চিফ অ্যাডভাইজার তিনিও জাতির উদ্দেশ্যে যখন ঘোষণা বলেছিলেন, তিনি সেখানেও কিন্তু একটা প্রায়োরিটি মানে করণীয় গুলোর একটা লিস্ট বা ধারণা আমাদেরকে দিয়েছিলেন। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমি বলবো যে আসলে একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে প্রথম চাওয়া হচ্ছে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মানে শিক্ষক হিসেবে প্রত্যাশাটা একটু পরে আসছি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, মানে আমি আপনি দেশের সকল নাগরিক ঠিকভাবে মানে নিরাপত্তার মধ্যে বেঁচে আছে কিনা বা জীবন ধারণ করতে পারছে কিনা। জি জি জনাব সাইফুল, আপনি ঠিক যেমনটা বলছিলেন, এই জায়গাটাতে আমি একটি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে জননিরাপত্তার যে বিষয়টি আমরা দেখেছি গত 5 আগস্ট পরবর্তী, জননিরাপত্তার বিষয়টি আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং এই বিষয়টি নিশ্চিত করার জন্য যেমন আমরা দেখছি যে পুলিশের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে এখনো, অথবা পুলিশের অনেকে কাজে ফিরেননি, লোকবল সংকট, অনেক জায়গায় আমরা দেখেছি পথে ঘাটে ট্রাফিক থেকে শুরু করে অনেক থানায় এখনো পর্যন্ত পুরোপুরি সচল হয়নি, অথবা অনেকে নিষ্ক্রিয়, হয়তো বা কাজে যোগ দিয়েছেন কিন্তু পুরোপুরি তাদের দায়িত্ব পালন করছেন না অথবা করতে পারছেন না। তো এই যে বিষয়গুলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসলে কিভাবে তাদের কনভিন্স করে আবার পুনরায় উজ্জীবিত করে জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে তাদের কাজে আসলে নিয়োগ করতে পারেন? আচ্ছা, আমি আপনার সাথে একমত যে আমি শুরু করেছিলাম আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারণ
দেশের অনেক আমরা এটাও ঠিক চিত্রটা আসলে পাচ্ছি কিনা বা সরকারও পাচ্ছে কিনা, মানে আমি বলছি যে গণমাধ্যম, আমরা সামাজিক মাধ্যমে এক ধরনের চিত্র দেখতে পাচ্ছি, আবার গণমাধ্যমে সেই চিত্রগুলো দেখতে পাচ্ছি। আবার সামাজিক মাধ্যমে এটা স্বীকার করতে হবে অনেক ধরনের গুজব বা মিস ইনফরমেশন ছড়িয়ে পড়ে। কিন্তু মোটামুটি আমরা যারা ঢাকায় থাকি, তাদের আত্মীয় স্বজন গ্রামে থাকে, অনেকেই, আপনারও থাকে, আমারও থাকে, সবারই থাকে। সো সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে পুলিশ, আমি বলবো যে পুলিশ দায়িত্ব পালনের জন্য দায়িত্ব পালন করছে। এইটা কারণ কি, এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শুধু পুলিশ নয়, প্রত্যেকটা পেশার কিছু নর্মস বা মূল্যবোধ থাকে, সেগুলো যে ভেঙে পড়েছিল সেইটাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসলে পরিষ্কার হয়ে গেছে। তো পুলিশের যেহেতু এই গণহত্যার সাথে সরাসরি ফিল্ডে তারাই ছিল, ফলে তাদের প্রতি আক্রোশটা সবচেয়ে প্রথমেই পড়েছে, যেটা 5 আগস্টের পর থেকে শুরু হয়েছে। ফলে যেটা করণীয়, আমার কাছে মনে হয় যে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা দুজন অ্যাডভাইজার দেখেছি, প্রথমে সাখাওয়াত স্যার ছিলেন, তারপরে সো এই ক্ষেত্রে আসলে পুলিশের মধ্যে হয় কি, পুলিশের মধ্যে দুটো, যেহেতু আমি দীর্ঘদিন ধরে ক্রাইম রিপোর্টিং করেছি, পুলিশের সাথে একটা মানে পেশাগত সম্পর্ক ছিল, সেটার দৃষ্টিকোণে বলতে পারি পুলিশের মধ্যে কিন্তু দুটো ডিভিশন, একটা হচ্ছে বিসিএস অফিসার, একটা হচ্ছে ডিপার্টমেন্টাল অফিসার। তো এবং যত আক্রোশ ওটা কিন্তু গিয়ে পড়েছিল, দেখবেন যে যত পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি সব বিসিএস অফিসার। তো পুলিশেরকে এই পূর্ব অবস্থায় ফিরে আনা, মানে পূর্ব অবস্থা মানে পূর্বের মনোবলটা ফিরে আনা। আমি বলছি পূর্ব অবস্থায় না যে এমন না এইটা মিনিং করবে যে আবার তারা গণহত্যা করতেন, অর্থাৎ পুলিশ ঠিকভাবে কাজ করতে পারবে কিনা সেই মনোবলটা ফিরে আনা, সেটা কিন্তু আসেনি। হ্যাঁ, মানে ধরেন এবার পুলিশের মধ্যে অনেক আছে, যেমন আপনি ঢাকায় এক ধরনের পুলিশ লাগবে, আবার হিল ট্রেক্সে আরেক ধরনের পুলিশ লাগবে, সেটা রাখতে পারে, এটা কর্মঠ বা এরকম আছে, বা বুদ্ধিদীপ্ত সম্পন্ন এগুলো আছে। তো এগুলো দেখার ক্ষেত্রে পুলিশকে, যে পুলিশ তো সরকারকে ওন করতে হবে, মানে তার যে একটা বিশাল, তার উপরে ডিজাস্টার ঘটে গেছে পুরো বাহিনীর উপরে, একটা ডিসিপ্লিন বাহিনীর উপরে, সেই ডিজাস্টারটা রিকভার করার জন্য আমার মনে হয় যে যেহেতু অ্যাডভাইজার একজন আছেন, এমন হতে পারে যে একটা প্রসেস, যে হ্যাঁ আমি এক্স 5 জন বা কয়েকজন ডিপার্টমেন্টাল সিনিয়র অফিসার, সেখানে নুরুল হুদা হতে পারেন, এক্স আইজিপি, অনেকে হতে পারেন, আশরাফুল হুদা হতে পারেন, আর অনেকে হতে পারেন, যারা ডিপার্টমেন্টাল অফিসার সিনিয়র পোস্টে গিয়েছেন, রিটায়ারমেন্ট করেছেন, তাদের দিয়ে একটা কমিটি করে পুলিশকে বুস্ট আপ করানো যেতে পারে। পুলিশকে আসলে আপনি পূর্ণাঙ্গ ফর্মে ফিরে না আনা পর্যন্ত অন্য কোনো বাহিনী দিয়ে মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কারণ পুলিশ যদি অ্যাক্টিভ থাকে, তাহলে যারা দুষ্কৃতিকারী তারা এই জনাব সাইফুল আলম চৌধুরী, আমি আবার আসছি আপনার কাছে, ধন্যবাদ। আমি এখন একটু যেতে চাই অ্যাডভোকেট নজরুল ইসলাম খান আপনার কাছে। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি, এবং জি, আপনাকে প্রশ্নটি করার আগে আমি কয়েকটি তথ্য একটু আপনার সামনে তুলে ধরতে চাই। বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যগুলো এসেছে, যেমন বাংলাদেশের একটা গণমাধ্যমে একটি রিপোর্ট এসেছে যে কুষ্টিয়াতে একজন বলেছেন যে রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলে পিটিয়ে মেরে ফেলার নির্দেশনা দিয়েছেন স্থানীয় এক যুবদল নেতা। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়েছে, তার নাম হচ্ছে রফিকুল ইসলাম। এরকম আমরা আরেকটি রিপোর্ট দেখছি যে চাঁদাবাজি, দখলবাজি সিদ্ধিরগঞ্জের কদমতলীতে, এবং এখানে বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধর সংঘর্ষ হয়েছে, এবং এতে উভয় পক্ষের 7 জন আহত হয়েছেন। সরকার পতনের পর যেটা হচ্ছে, জামালপুরে আপনার দীর্ঘ 16 বছর ধরে আওয়ামী লীগের যে দখলে ছিল যে বাস স্ট্যান্ডগুলো, সিএনজি স্ট্যান্ড, বাজার, বলা হচ্ছে যে সেখানে এখন বিএনপির নেতাকর্মীরা দখল নিচ্ছেন, বালুমহল, পরিবহন খাত, নানা রকম অভিযোগ উঠে আসছে। এই যে অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে, বাংলাদেশের ছাত্র জনতা একটা গণ আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন করেছে সুদিনের জন্য। সেই জায়গায় অবশ্যই অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যাশা করে না যে তারা আবার একই রকমের জিনিসগুলো দেখবে। এবং আমরা বিভিন্ন সময় দেখছি যে আপনাদের আপনাদের সেন্ট্রাল থেকে আসলে নানা রকম নির্দেশনা দেওয়া হচ্ছে, কিন্তু সেই নির্দেশনাগুলো আপনাদের একদম রুট লেভেল পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, যারা সাধারণ নেতাকর্মী আছেন বিভিন্ন জেলায়, উপজেলায়, ইউনিয়নে যারা আছেন, তারা কি আসলে আপনাদের ভাষাটা, কথাটা বুঝতে পারছেন কিনা যে এ ধরনের কাজ আপনারা করবেন না, অথবা আপনারা সাধারণ মানুষের সাথে সহযোগিতামূলক কাজ এবং আচরণ করুন। এই ক্ষেত্রে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আজকে আমার সাথে যিনি বিজ্ঞ আলোচক রয়েছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি TVN 24 এর সকল দর্শক এবং শ্রোতাকে, সাথে সাথে
আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে সংযুক্ত করার জন্য। সম্মানিত সঞ্চালক, আমি সর্বপ্রথমেই এই বিজয় অথবা কেউ বলছেন দ্বিতীয় স্বাধীনতা, এই বিজয়ের জন্য যারা প্রাণ দিয়েছেন আবু সাইদ মকদুদের মতো, তাদের রুহের প্রতি শ্রদ্ধা সমবেদনা, তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের এই আলোচনায় যে বিষয়টি আপনি আমাকে প্রশ্ন করেছেন সেটি বলতে গেলে কিছু প্রাক ঘটনা বলতে হয়। সেটি হচ্ছে আপনার আলোচনায় চলে এসেছে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী। আমি যদি ভারতের প্রধানমন্ত্রী না, ভারতে আশ্রয়ে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ভারত নিয়ে আসলে এখনো ওইভাবে আলোচনা করিনি। আপনি হয়তোবা যখন আমি শুরুতে বলছিলাম তখন একটু ছিল সেই বিষয়টা, আপনি হয়তোবা শুনেছেন, হয়তোবা সাউন্ডের কারণে ঠিকমতো শুনতে পারেননি। ভারত নিয়ে আমরা এখন আলোচনায় যাইনি। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আপনার কাছে যে প্রশ্নটা আমি আসলে করতে চাচ্ছিলাম সহজভাবে, যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানান অভিযোগ আসছে বিএনপির নেতাকর্মীদের নামে। তারা নাকি গত 16 বছর আওয়ামী লীগের সময় তাদের নানা দুঃশাসন দুষ্কর্মের সময় তারা যেসব জায়গা দখল করেছিল, চাঁদাবাজি করত, এই জায়গাগুলো নাকি এখন যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই তাদের অনুপস্থিতিতে সেই জায়গাগুলো বিএনপির অনেক লোকজন তারা এখন আবার এই চাঁদাবাজির জায়গাটা অথবা দখলের জায়গা অথবা এই জায়গাগুলো তারা এখন দখল করে নিচ্ছেন। এরকম নানা অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা এটাও দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই নেতারা বলছেন যে তারা যেন এই ধরনের কাজ না করেন। তারপরেও বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের ঘটনার কথা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চেয়েছি যে এই যে আপনাদের বিএনপির যে কেন্দ্রীয় নেতারা যে কথাগুলো বলছেন, হ্যাঁ, এগুলো কি আসলে তারা শুনতে পারছেন না, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় উপজেলায় ইউনিয়নে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন? জি, আমি বুঝতে পেরেছি। শুরুতে একটু কারেকশন, আমার নাম নজরুল ইসলাম রাজন। জি, নজরুল ইসলাম রাজন নামে আমি পরিচিত। জি, আমি সে কথাই বলতে চাচ্ছিলাম যে দীর্ঘ 17 বছর বাংলাদেশে যে স্বৈর শাসন, অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিল, তাদের একটি দুঃশাসন সেটি সামাজিক পর্যায়ে এবং প্রশাসনিক পর্যায়ে পরিচালিত হয়েছে। এবং প্রশাসনিক পর্যায়ে লেয়ার বাই লেয়ার 1, 2, 3, 4, আবার সামাজিক পর্যায়ে লেয়ার বাই লেয়ার তাদের দুঃশাসনের যেই ফলশ্রুতিতে যে সমস্ত সন্ত্রাসী গ্রুপ তৈরি হয়েছে সেই গ্রুপটা এখনো বিরাজমান। শেখ হাসিনা নিজে পালিয়ে গিয়েছেন, তিনি সেই সমস্ত কুশলীরা এখনো পালিয়ে যায়নি, তারা বাংলাদেশে অবস্থান করছেন। সেই ক্ষেত্রে এটা একটি জার্সি পরিবর্তনের প্রতিযোগিতা, আমি বলবো একটি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় বিভিন্ন জায়গায় যারা সেই সকল লুটেরা বাহিনী ছিল তারা তাদের জার্সি পরিবর্তন করে রাতারাতি তারা আওয়ামী লীগ থেকে বিএনপি বনে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদের কর্মকাণ্ডই তারাই বিভিন্ন জায়গায় এই লুটপাট সংগঠিত করেছে। সেই লুটপাট তারাই সংগঠিত করছে, নতুন জার্সি নেয়ার চেষ্টা তারা করছে বিএনপি নাম ধারণ করে। এই বিষয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মহাসচিব সহ দলের উচ্চ পর্যায়ের সকল নেতৃবৃন্দ বলেছেন যে এই জাতীয় কর্মকাণ্ডে বিএনপির যদি কোনো নেতা কর্মী অংশগ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে আপনারা লক্ষ্য করে থাকবেন দলের উচ্চ পর্যায়ে থেকে নিম্ন পর্যায় পর্যন্ত বহু নেতা কর্মীর বিরুদ্ধে যারা দলে আছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে প্রতিদিনই প্রতিনিয়তই। কিন্তু যে সমস্ত সন্ত্রাসী কুশলীরা এই সকল কর্মকাণ্ড করছে তারা দলের কোনো অংশ নয়, তারা বিএনপির কোনো অংশ নয়, তারা শুধুমাত্র বিএনপির নাম ধারণ করার চেষ্টা করছে। সে বিষয়ে আমরা যথেষ্ট সচেতন রয়েছি, দলের নেতা কর্মী এবং দলের উচ্চ মহল যথেষ্ট পরিমাণে সচেতন ভাবে কাজ করছে, কিন্তু দলের মধ্যে যারা নেই তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের পার্টির মহাসচিব সুস্পষ্ট ভাষায় বলেছেন যে এদেরকে ধরে পুলিশে সোপর্দ করার জন্য, আইনে সোপর্দ করার জন্য। সুতরাং আমাদের দলীয় স্ট্যান্ড খুবই পরিষ্কার, যারা এই সকল অপকর্ম দুঃশাসনের সাথে রয়েছেন
তাদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা। জি, অ্যাডভোকেট নজরুল ইসলাম, আমি আপনার এই কথার সাথে আসলে যোগ করতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে রাজন নামটা অ্যাড না করলে আমাকে কেউ চিনবে না। আচ্ছা আচ্ছা, অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন, আপনাকে আমি যে প্রশ্নটা, আসলে অনেক ধন্যবাদ, প্রশ্নটা আপনাকে যুক্ত করতে চাই আপনার কথার সাথে। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে অনেকে খোলস পাল্টে এখন এই ধরনের কর্মকাণ্ড করছেন, এবং এই একই জায়গায় অনেক বিএনপির যারা নেতাকর্মী আছেন তারা বলছেন, তাদের অনেকের আবার অভিযোগ আছে যে বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী আছেন তাদের আসলে দূরে সরিয়ে রাখা হয়েছে, অথবা এখনো আবার সেই চেষ্টা করা হচ্ছে, সেই সুযোগে অনেকে আবার সেখানে ঢুকে পড়ছে, এবং তারা বলছেন অথবা সতর্ক করার চেষ্টা করছেন যে পূর্বের ভুল যেন বিএনপি আবার না করে। তাহলে এই জায়গাটাতে আসলে আপনাদের অবস্থানটা কোথায়? ধন্যবাদ সঞ্চালক। বস্তুতপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর যাবৎ একটি দুঃশাসন নিষ্পেষণের মধ্যে দিয়ে চলছে। আপনারা জানেন সমস্ত স্টিম রোলার বিএনপির উপরে পরিচালিত হয়েছে, বিএনপি সহ বিএনপি সমমনা দলগুলোর উপরে। সেক্ষেত্রে আমাদের দেশনেত্রী দলের চেয়ারপারসন দীর্ঘদিন অন্যায়ভাবে কারাগার প্রত্যাহারে ছিলেন। তিনি 6 তারিখে মুক্ত হয়েছেন, বস্তুতপক্ষে 6 আগস্ট মুক্ত হয়েছেন। এবং আমাদের দলের যিনি মূল কর্মকাণ্ড পরিচালনা করছেন, এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে, আমি বলবো যে উনি দেশের বাইরে অবস্থান করছেন নয়, ওনাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রকারীরা এই কাজটি করেছে, আপনারা জানেন, সারা দেশবাসী জানেন। কাজেই দেশের বাইরে থেকে এবং দেশের অভ্যন্তরে আমাদের মাননীয় চেয়ারপারসন আটক থাকার জন্য বস্তুতপক্ষে মাননীয় মহাসচিব মহোদয় চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন নির্দেশ করে দল চালাচ্ছেন। সেক্ষেত্রে সাংগঠনিক যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এই দলটিকে পরিচালিত করে দলকে শক্ত অবস্থানে রাখা, দলকে ঐক্যবদ্ধ রাখার একটি বিরাট কর্মযজ্ঞ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব পরিচালনা করছেন। সেক্ষেত্রে দলকে সাংগঠনিকভাবে প্রস্তুত করতে তো কিছুটা সময় লাগবেই। এর মানে এই নয় যে দলের ত্যাগী নেতাকর্মীরা বাইরে আছেন এবং ত্যাগীর বাইরে যারা আছেন তারাই নেতৃত্ব করছেন, বিষয়টি সেরকম নয়। যেহেতু আমরা দুঃশাসনের মধ্যে দিয়ে গেছি, আমাদের অনেক দায়িত্বশীল নেতাকর্মী গ্রেপ্তার ছিল, অনেক দায়িত্বশীল নেতাকর্মী মেরে ফেলা হয়েছে, অনেক দায়িত্বশীল নেতাকর্মী গুম করা হয়েছে। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে একটি দলের কাঠামোগত অবস্থানের পরিবর্তন হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখবেন জেলা, উপজেলা, থানা সমূহে, মহানগর সমূহে ইতিমধ্যেই কার্যক্রম, সংগঠন সংস্কারের যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা আশা করব অচিরেই একটি শক্ত কাঠামোর ভিত্তিতে দলটি এই দলকে পরিচালনা করবে, এটাই আমাদের বিশ্বাস। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমি আবার একটু ডক্টর সাইফুল আলম আপনার কাছে আসতে চাই। যেই কথাটি আমি আসলে বলছিলাম অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন ওনার সাথে, যে একটি সরকার পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে, একটা নির্দিষ্ট সময় পরে হয়তো আবার নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণের ভোটে সরকার আসবে, যেই রাজনৈতিক দলই আসুক। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সময়, এই অন্তর্বর্তীকালীন সময়ে যে অভিযোগগুলোর কথা আমি তুলে ধরলাম অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন ওনার সামনে, এই বিষয়ে আপনি কি বলবেন? যে আসলে শুধুই কি মানে একটি সরকার চলে গেছে, একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, আমাদের দেশের যে রাজনৈতিক বাস্তবতা, আওয়ামী লীগ, বিএনপি অথবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বড় রাজনৈতিক দলের মধ্যে যেগুলো আছে, তাদের মধ্যে সংস্কারের যে বিষয়টি, তাদের মধ্যে যে সাধারণ জনগণের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা, ভালোবাসা পাওয়ার যে বিষয়টি, এই জায়গাটি তৈরি করার জন্য এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হলে সাংগঠনিকভাবে একজন সাংবাদিকতা শিক্ষক হিসেবে আপনি কি মনে করেন, অথবা সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন যে কি কি পদক্ষেপ এই দলগুলোর নেওয়া উচিত? গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে ভালো একটা বিষয় আপনি গ্রহণ করেছেন। যে আমরা তো বলছি যে এই সরকারের, মানে শেখ হাসিনার সরকারের পতনের পর যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা স্পিরিটটা পেয়েছি, সেটা হচ্ছে দেশের অনেক কিছু আমরা সংস্কার করতে চাই। সেখানে অর্থ থেকে, প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম সব সেক্টরে। এখন প্রশ্ন হচ্ছে, ধরে নিলাম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, whatever, সেটা অন্তর্বর্তী সরকারই জানে। যতদিনই হোক তার একটা সংস্কার করে এই যে মানুষ যে ভালো ভালো কথা শুনছে সেগুলো বাস্তবায়ন করে একটা নির্বাচন, যেটা বললেন, দিয়ে একটা সেখানে বিএনপি আসতে পারে, আওয়ামী লীগ আসতে পারে, জাতীয় পার্টি আসতে পারে, জামাত আসতে পারে, যে কেউ আসে, তাদের হাতে তুলে।
তুলে দেওয়ার পর আপনি যেটা বললেন যে তাদের এই যে এটা শুধু আওয়ামী লীগের সমস্যা ছিল না, এটা শুধু বিএনপির সমস্যা না, আমাদের আপনি বলেছেন যে রাজনৈতিক বাস্তবতা, অর্থাৎ আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটাই ছিল এটা, কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল না এই ধরনের। এটা মানে একটা দলকে আসলে ব্লেম দিলে এটাও ঠিক হবে না, বাংলাদেশের প্রায় সব ধরে। হ্যাঁ, সেদিক থেকে যদি আমরা দেখি যে হ্যাঁ এই অবস্থা, এই গণঅভ্যুত্থানের পরে কিন্তু কিছু অবস্থার পরিবর্তন হয়েছে। যেমন বলছিলেন যে আমরা দেখেছি যে তারেক রহমান কিন্তু ওখান থেকেই বলেছে যে এদের পার্টি থেকে কয়েকজনকে বহিষ্কার করেছে। আগে তো দলগুলো ঘটনাটা স্বীকারই করতাম, বলতো যে এরা আমাদের কেউ না, এরা মানে কি বলে যে আমাদের ভিতরে অনুপ্রবেশ করেছে, এরকম স্বীকার করেছে এবং বহিষ্কার করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। পরবর্তীতে বলেছে তারা যে হ্যাঁ এদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। এটা কিন্তু একটা গুড সাইন যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো চেঞ্জ হচ্ছে। আমরা বন্যার সময় দেখেছি, আগে বন্যা হলে একদল আরেক দলকে দোষ দিত, হ্যাঁ এটা ওর দোষ, এটা ওর দোষ, সেটা না করে কিন্তু বন্যায় ত্রাণ কর্মসূচিতে গিয়েছে, যদিও বেশিরভাগই আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষার্থীরাই এগিয়ে আসছে। তো এই গুড সাইনটা তৈরি হয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন যে ভবিষ্যতে যদি এই সংস্কারগুলো শেষ করার পর এগুলো কন্টিনিউশন ভালো বাংলাদেশ, মানে আগামী দিনের যে আমরা যে বাংলাদেশটা যাচ্ছি সেই বাংলাদেশটা যদি কন্টিনিউশন রাখতে হয়, ডেফিনেটলি এটার দায়িত্ব হচ্ছে আসলে পলিটিক্যাল পার্টির। কারণ এটা তো অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলছি, ফলে এরা তো হয়তো 1 বছর থাকবে, 2 বছর থাকবে, তারপর কি হবে? তারপর কি আমরা আবার 2024-এর আগে ফিরে যাব? আবার কি সেই 2007-এর আগে ফিরে যাব? তাই না? একই অবস্থা তো 2007-ও তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে মানে ডেমোক্রেসিটা আসলে পার্টির মধ্যে থাকতে হবে। আপনি দেখেন আমার এখানে সরকার প্রধান যেমন নির্বাচিত হয়, যে দল জিতে সেই দলই সব, মানে যে জিতে সেই সবই আসলে পরাজিতরা কিছু পায় না সেরকম। এবং যিনি দলের চিফ থাকেন তিনি আবার সরকার প্রধান থাকছেন, তিনি আবার রাষ্ট্রপ্রধান থাকছেন, সবই তার হাতে ক্ষমতা। ফলে এই গণতন্ত্রটা আসবে কোত্থেকে? এই গণতন্ত্র নিশ্চয়ই পার্টির মধ্যে আসতে থাকে। কোন পার্টিতে আসলে তৃণমূল থেকে পার্টির নেতা তো নির্বাচিত হচ্ছেন, তাই না? তো কিছু কিছু সংস্কারের কথা আমরা পার্টির মধ্যে থেকে বলতে পারছি, যে এখন বলা হচ্ছে যে হ্যাঁ যিনি পার্টির চিফ থাকবেন তিনি আর সরকার প্রধান থাকতে পারবেন না, যিনি সরকার প্রধান থাকবেন তিনি পার্টির চিফ হবেন না, 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। সো এইটা ডিপেন্ড করবে আসলে বাংলাদেশের বড় বড় কেন আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিসের উপর। সেই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আপনি আমি যাই বলি না কেন, এটা কিন্তু কারণ আপনি বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এটা কিন্তু বাংলাদেশের মোটামুটি দীর্ঘদিন ধরে, কেউ স্বাধীনতার পর থেকে, কেউ 80-র পর থেকে, কেউ 90-এর পর থেকে। ফলে ইনাদের রাজনৈতিক জ্ঞান, ওনাদের রাজনৈতিক এই যে বলিষ্ঠতা, এটা কিন্তু আমরা যত বুঝি তার চেয়ে ওনারা বেশি জান। ওনারা কিন্তু মানুষের সাথে সরাসরি যোগাযোগে অবস্থা, আমরা কিন্তু সরাসরি যোগাযোগ করি না। ফলে ওনারা জনগণের নেচারটা কিন্তু বোঝেন। সেটা বোঝে আমার মনে হয় ওনাদের দীর্ঘমেয়াদের মানে স্থায়িত্বের সাথে পলিটিক্যাল পার্টি এইটা ওনারা এবার করবে আমার মনে হয়। কারণটা হচ্ছে না হলে মানুষ কিন্তু 5 বছর পরে বলবে যে সে ভাই আপনি তো 2024-এর আগে ফিরে গেলেন, আবার বলবে যে সেই তো আপনি 2007-এর আগে ফিরে গেলেন। তাহলে এক সময় এই পার্টিগুলোর উপর হয়তো এখনো পুরোপুরি বিক্ষুব্ধ না, এখনো বাংলাদেশের রাজনীতিতে প্রধান কয়েকটি দল, আপনি যতই আমরা বলি না কেন নতুন রাজনৈতিক দল গঠন এই সেই, এখনো মানুষ সেই পুরাতন রাজনৈতিক দলগুলোকেই পছন্দ করে। এটা আমি মনে করি আর কি, এটা আমার পার্সোনাল পারসেপশন, হয়তো বা অন্য কেউ দ্বিমত থাকতে পারে। হ্যাঁ, কিন্তু কারণ বাংলাদেশের রাজনীতিক আসলে ভোটের রাজনীতির অনেক কিছু প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপট গুলা বিবেচনা করলে এই পার্টিগুলা এখনো পর্যন্ত স্ট্রং। কিন্তু মানুষ কিন্তু 10 বছর 5 বছর পরে আবার সে আপনাদের উপরে ক্ষুব্ধ হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে যেই পরিবর্তনটা এসছে সেটা মানে মর্নিং শোজ দ্যাট সেটা কিন্তু টাচ করছে পলিটিক্যাল পার্টিগুলো, যেই আচরণটা আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় ওনারা নিশ্চয়ই ভাববেন, কারণ বিএনপি এর মধ্যেই কিন্তু 31 দফা দিয়েছে, আরো অনেকে অনেক দফা কথা বলছে। ফলে তার মানে কি, তার মানে প্র্যাকটিসটা ওনারা শুরু করেছে এখন। জি, ডক্টর সাইফুল আলম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলছিলেন এই জায়গা থেকেই আমি আসলে অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন ওনার কাছে যেতে চাই, যে ডক্টর সাইফুল আলম চৌধুরী যেমনটা বলছিলেন যে এই যে জনমনে যে আস্থা তৈরির যে ব্যাপারটি, আস্থা বাড়ানোর যে ব্যাপারটি, এই বিষয়ে আসলে বিএনপি কি পরিকল্পনা নিয়ে কাজ করছে আপনাদের সামনে, সাধারণ জনগণের জন্য কি কি পরিকল্পনা আপনারা তুলে ধরতে চাইছেন অথবা কাজ করছেন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক। বস্তুতপক্ষে শব্দ দূষণের কারণেই হোক অথবা অন্য কোনো কারণে হোক, আমি
ঠিকমতো বুঝতে আমি আবার বলছি, কোনো সমস্যা নেই, আমি আবার আপনার প্রশ্নটি ছিল যে বিএনপি সংস্কারের পথে আগাচ্ছে কিনা, এটাই কি? জি জি, বিএনপি সংস্কারের পথে আগাচ্ছে কিনা এবং বিএনপি আসলে জনগণকে আরো বেশি কাছে টানার জন্য কি কি পরিকল্পনা নিচ্ছে। ধন্যবাদ। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। ইতিপূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন সময়ে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করেছেন। বাংলাদেশের স্বাধীনোত্তর যতগুলো সরকার দল পরিচালনা করেছেন তার মধ্যে বিএনপির অবস্থান জনগণে ভালো বলেই আজকে এত দুঃশাসনের মধ্য দিয়েও বিএনপি একটি পর্যায়ে সংগঠনকে ধরে রাখতে পেরেছে। বিএনপিকে ভাঙার বহু চেষ্টা সাবেক সরকার, স্বৈরাচারী সরকার করেছেন। তদুপরি আজকে সংস্কারের যে ধারা বিএনপিতে শুরু হয়েছে, আপনারা লক্ষ্য করবেন যে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দলকে সংস্কার করে ঢেলে সাজানোর জন্য একটি প্রয়াস জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেব তিনি গ্রহণ করেছেন বিভিন্নভাবে। এবং এটি আজকের এই পরিবর্তন, যে বিজয় অগস্ট বিপ্লবের মাধ্যমে সাধিত হয়েছে অথবা জুলাই বিপ্লবের মাধ্যমে সাধিত হয়েছে, সেই বিজয়ের পূর্বে এবং পরে আমরা পরিলক্ষিত করি যে দলের মধ্যে একটি গঠনতান্ত্রিক রাজনৈতিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বিভিন্নভাবে। সেক্ষেত্রে প্রত্যেকটি সংগঠনকে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সম্মেলনের মধ্য দিয়ে, ভোটাধিকার প্রতিস্থাপনের মধ্য দিয়ে, নেতাকর্মীদের রায়ের মূল্যায়ন করে গঠন করার একটি নির্দেশনা ইতিমধ্যে জারি হয়েছে। বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন থানা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা এই সম্মেলনগুলো সম্পন্ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যেই নির্দেশনা জারি করেছেন। কাজেই আমরা মনে করি সংস্কার অব্যাহত রয়েছে এবং আমাদের দলের লক্ষ্য জনগণের সমর্থন, জনগণের মূল্যায়ন, জনগণের স্বার্থ, জনগণের উন্নয়ন, এটি হচ্ছে আমাদের দল ধারণ করে এবং আমাদের নেতৃবৃন্দ এটি ধারণ করেন এবং পোষণ করেন। সেই লক্ষ্যে অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন সকল কার্যক্রম জি আপনার কথার সাথে জি আমি একটি প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাই যে কদিন আগে বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা এখনো ১/১১-র কথা ভুলে যাইনি, তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন এসে যায়। আমার প্রশ্ন আপনার কাছে, বিএনপির রাজনীতিকরা, আপনি সহ আপনারা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো ১/১১-র গন্ধ পাচ্ছেন কিনা? ধন্যবাদ প্রিয় সঞ্চালক। সত্যি কথা বলতে কি যে দেশের যে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, পরপর বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে ধাপে ধাপে যখন দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ১/১১-র কুশীলবরা সেই ধারা পাল্টে দিয়ে স্বৈরাচারী হাসিনাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় বসিয়ে দেশের সংবিধান এবং দেশের মানুষের অধিকারকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে। চলিত সংবিধানকে পরিবর্তন করে একটি স্বার্থের সংবিধান তৈরি করে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আইনের শাসনকে হত্যা করা হয়েছে, এদেশের সাংবাদিকদের অধিকারকে হত্যা করা হয়েছে, হরণ করা হয়েছে। এ সকল প্রক্রিয়ার মধ্য দিয়ে ১/১১-র কুশীলবরাই এ দেশটিকে ধ্বংসের দিকে বেশিরভাগ এগিয়ে নিয়ে গিয়েছে। তাহলে ভবিষ্যতে কি আবার জি সঞ্চালক আসছি আপনার প্রশ্নে, তাহলে আজকে আমাদের সেই ভয় কাজ করে। আজকে যারা ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকারের বাইরেও একটি অবস্থা রয়েছে, আজকে যিনি রাষ্ট্রপতি রয়েছেন সম্মানিত রাষ্ট্রপতি মহোদয়, তিনি সেই সময়কারে সাবেক প্রধানমন্ত্রী নিয়োগকৃত রাষ্ট্রপতি, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে যারা ক্ষমতার হাল ধরে আছেন তারা ওই সময়েরই রয়েছেন। আজকে যারা সচিব মহোদয় এখন পর্যন্ত রয়েছেন ওনারাই রয়েছেন, ৪ স্তরে তারা রয়েছেন।
একজনকে সরাবেন, পরবর্তী পরবর্তী পরবর্তী। আজকে কিছুক্ষণ আগে আমার সহ আলোচক আলোচনা করেছিলেন পুলিশ প্রসঙ্গে। পুলিশের বিভিন্ন স্তরে ওনারাই এখন পর্যন্ত বিরাজমান রয়েছেন, ওনাদের নির্দেশেই সকল পুলিশ ঘরে ফিরে গিয়েছিল। জনগণ পুলিশকে কিছুই বলে নাই। পুলিশ অনেক অন্যায় অত্যাচার করার পরেও জনগণ কিন্তু চেয়েছিল পুলিশরাই দেশ চালাক সঠিকভাবে, সুন্দরভাবে। কাজী এই 11 কুশীলবরা এখনো পর্যন্ত চলে গিয়েছে, তারা ত্যাগ করেছেন, এরকম পরিস্থিতি আসলে এখন পর্যন্ত বাংলাদেশে দেখা যাচ্ছে না। সেই সূত্র ধরেই মহাসচিব মহোদয় হয়তো এই কথা তিনি বলেছেন, এবং আমরা ভীতিতে নেই, তবে আমরা সতর্ক আছি। 11 কুশীলব অথবা পরবর্তী যারা কুশীলবরা রয়েছেন, সাবেক স্বৈরাচারী সরকারের কুশীলবরা রয়েছেন, তারা যে কোনো সময় যে কোনো ঘটনা এদেশে তৈরি করতে পারে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আইন অঙ্গনে একটি ভিন্ন ঘটনা ঘটেছিল, আপনাদের জানা রয়েছে। এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে বা ঘটেছিল, কাজেই সতর্ক থাকার তো কোনো বিকল্প নেই। সেজন্য আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছি, সবাই যেন আমরা পূর্বের অবস্থায় দেশটি ফিরে না যায়। এই যে শহীদরা আজকে রক্ত দিয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা বুক চেতিয়ে তারা গুলি খেয়েছেন, তার ফলটা যেন জনগণ ভোগ করে, সেজন্য বিএনপি একটি সঠিক জায়গায় অবস্থান নিয়েছে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। এবং আমি ডক্টর সাইফুল আলম চৌধুরী একই প্রশ্ন একটু আপনার কাছ থেকেও জানতে চাই যে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, যেমনটা বিএনপি মহাসচিব বলেছিলেন কয়েকদিন আগে, এবং আমরা অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন ওনার কাছ থেকেও শুনলাম যে ওনারা এক রকমের যে 11 যে কথা সেটা ভুলে যাননি, এবং তাদের মধ্যে একটি শঙ্কা অথবা কিছু কিছু জায়গায় কিছু সন্দেহ রয়েই গেছে আসলে কিভাবে কি হচ্ছে অথবা সামনে কি হবে। এই ব্যাপারে আপনার কি মত? দেখেন, আপনি নজরুল ভাইকে প্রশ্ন করেছিলেন যে 11 লক্ষণগুলো দেখা যাচ্ছে কিনা, সেটাতেই উত্তর দিই। ওই সময় আমি 11 সময় আমি ফুল ফেজ রিপোর্টার ছিলাম, সো আমি সচিবালয় এবং বঙ্গভবনে ডিউটি করতাম, ফলে ভেরি ক্লোজ টু আসলে ওই প্রশাসনের সাথে ছিলাম আর কি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, লক্ষণগুলো যদি দেখি, ওই সময় বলা হয়েছিল যে সংস্কার করা শুরু করেছিল। যেমন আমরা কিন্তু ন্যাশনাল আইডি কার্ডটা পেয়েছিলাম তখন। এখন যে ন্যাশনাল আইডি কার্ড, তার আগে কিন্তু অভিযোগ ছিল ভোটার কার্ড ছিল, আগে ছিল আমাদের কোনো আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড ছিল না। তো তারপরে শুরু করা হলো সিমultaneously, প্রথম থেকে শুরু করা হলো জয়েন্ট টাস্ক ফোর্স দুর্নীতি দমনের নামে, এবং সেটা দুই নেত্রীর -2 ফর্মুলা আমাদের সামনে আবিষ্কার হঠাৎ করে। এবং তখন প্রথম 50 জনের লিস্ট করলো, তারপর আরো 50 জন প্রথমে, যদিও এবং টাস্ক ফোর্সের চেয়ারম্যান ছিলেন জেনারেল মতিন, এবং ওনার সাথে ছিলেন জেনারেল মাসুদ। সো গুরুতর অপরাধ দমন কমিটির নামে এখানে এখন কিন্তু সেগুলো লক্ষণ দেখা যাচ্ছে, দুদক তার করছে সংস্কার, এই ধরনের সংস্কারের কথা বলা হয়েছিল, সেগুলো শুরু হয়েছে। কিন্তু ওই সময়ে যে পলিটিক্যাল সংস্কারের নামে যে -2 ছিল, সেটা তো -2 একজন তো দেশ থেকে নাই, আর খালেদা জিয়া তো কিন্তু সেই শারীরিক মানে সামর্থ্য আছে কিনা, এটা নজরুল ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন। ডক্টর সাইফুল আলম, ঠিক এই জায়গাতেই আপনার 11 সময় যেরকম আপনি বললেন যে -2 একটি বিষয় ছিল, এবার কি রাজনৈতিক সংস্কারের জায়গাতে আপনি এই ধরনের কোনো সম্ভাবনা অথবা কোনো সন্দেহ অথবা আপনার কোনো শঙ্কা আছে কিনা? দেখেন, ওইবারের চেয়ে এবারের পরিস্থিতিটা ভিন্ন। কারণটা হচ্ছে, ওইবারে কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে ইয়াজউদ্দিন সাহেবের পরে যখন ফখরুদ্দিন দায়িত্ব নিলেন, ওটাকে কিন্তু আমরা আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট বলছিলাম, কারণ ওটাও কিন্তু সংবিধানে ছিল না। ওটা একটা বিশেষ পরিস্থিতিতে করা হয়েছিল, এবং ওটাকে আমরা একবারে লিখিত হবে কেয়ারটেকার গভর্নমেন্ট, আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্ট বলতাম। আর এটাকে বলতে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু এখানে এটা আর্মি ব্যাক কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে, কেউ কেউ বলছে এটা গণঅভ্যুত্থানের সরকার, কেউ কেউ বলছে ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, নানান ধরনের ডিবেট আছে। তো যাই হোক, আসলে যে ধরনের সরকার হোক না কেন, এই সরকারের কিন্তু দায়িত্ব মূলত লং টার্ম, শর্ট টার্ম যাই হোক একটাই, সেটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, তার জন্য অর্থাৎ হচ্ছে নির্বাচনের ব্যবস্থা। তার আগে এই গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে পাওয়া কিছু জিনিস, যে আগের গত 15 বছরে যে দুর্বৃত্তায়ন ঘটেছে নানান সেক্টরে, সেই সেক্টরগুলো সংস্কার করা। এখন প্রশ্ন হচ্ছে, সেই সেক্টরে সংস্কার করতে গেলে কি আরো 15 বছর লাগবে? তাহলে তো আমি আপনি তো আর করতে পারবো না, তার আগে হয়তো মারা যাবে। হ্যাঁ, তো
ফলে কতদিন লাগবে সেটা কিন্তু এখনো বলেনি, এবং এটা কিন্তু একটা পলিটিক্যাল বক্তব্যের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক সংস্কার, ইটস অলসো রাজনৈতিক বিষয়। রাজনৈতিক, আপনি যে সংস্কারগুলো করছেন সেগুলো তো রাজনৈতিক বিষয়, তাই না? গণঅভ্যুত্থান পুরোটাই তো একটা রাজনৈতিক বিষয় এক অর্থে ধরতে গেলে, মানে আপনি যদি ডিবেট করতে চান। তো ফলে এই এখন -2 তো সেই -2 মানে মাইনাস শেখ হাসিনা মাইনাস খালেদা জিয়া ছিল, আমরা যেটা বুঝতাম। সেইখানে এখন মাইনাস, মানে আমি যেটা বুঝতে পারছি, হয়তো বোঝার ভুল হতে পারে, কিন্তু আমি জানি না যে বিএনপি বা অন্য দলগুলো মনে করেন যে পুরোটা মাইনাস পলিটিক্স হয়ে যায় কিনা, সেটাই আশঙ্কা করছে কিনা। হ্যাঁ, সেটাও অনেক পত্রপত্রিকা অনেকে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখালেখি করছে। তো সেই বলছি আমি এখনো পর্যন্ত সেই আলামত গুলো আসলে, এটা তো হচ্ছে আসলে আপনি অনেক কিছু ধারণা করতে পারেন, আপনার কাছে অনেক কিছু ইনফরমেশন আসতে পারে, কিন্তু ইনফরমেশন যে সত্যি হবে তা তো নেই, তাই না? তো ফলে এখন ইটস টু আর্লি বলাটা যে সরকারের ইয়াকে এখন সত্যিকার অর্থেই যদি গণঅভ্যুত্থানের স্পিরিটটা ধরে রেখে এই কয়েকটা সেক্টরের সংস্কার গুলা করে হয়তো 1 বছর লাগতে পারে, হয়তো 1.5 বছর লাগতে পারে, হয়তো 6 মাস লাগতে পারে, কিন্তু একটা বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে যেই পলিটিক্যাল পার্টি আসুক না কেন, সেই পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারলেই আমরা বুঝবো যে আর 111 বা 111 এর সে ফর্মুলা বাস্তবায়িত হচ্ছে নাকি বা সে আদৌ। জি, ডক্টর সাইফুল আলম, ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, আমাদের হাতে আসলে সময় খুব বেশি নেই, আমরা আরো 2-1টা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমি একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন আপনার কাছে আবার আসতে চাই। যে বিষয়টা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখছি যে বিএনপি এবং জামায়াত ইসলাম যে দল দুটি, এই দল দুটির মধ্যে দীর্ঘদিনের আমরা দেখেছি যে এক ধরনের বোঝাপড়া রয়েছে, কিন্তু কিছুদিন ধরে এই 5 আগস্টের পর থেকে দেখা যাচ্ছে যে শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন নেতাদের কথার মধ্যে এক ধরনের মতবিরোধ স্পষ্টভাবেই আসলে দেখা যাচ্ছে। তো আসলে বিএনপির সাথে কি জামায়াতের রাজনৈতিক দূরত্ব বাড়ছে, বিষয়টি কতটুকু সত্য আপনার জায়গা থেকে আমি জানতে চাইবো, এবং একটা টানাপোড়েন যে আছে সম্পর্কের, এটা তো সত্য, আপনি কি বলবেন? ধন্যবাদ প্রিয় সঞ্চালক। বস্তুতপক্ষে বিএনপি এবং জামাত ইসলামের সাথে সখ্যতা ছিল 4 দলীয় ঐক্য জোটের মাধ্যমে। আপনারা জানেন যে বিগত 2018 নির্বাচনের পূর্বেই 4 দলীয় ঐক্য জোট বস্তুতপক্ষে ভেঙে যায় এবং বিএনপি একটু ভিন্ন ফেনোমেনায় নিজেদেরকে নিয়ে 20 দল গঠন করে, এবং তার পরবর্তী পর্যায় থেকে বিএনপি তার স্বতন্ত্র নিজস্ব রাজনৈতিক পদক্ষেপগুলো গ্রহণ করেছে। জামাত ইসলামের সাথে আমাদের বন্ধুত্ব নেই সে কথা আমরা বলবো না, বা কোন রকম তিক্ত সম্পর্ক হয়েছে তাও আমরা বলবো না, তবে বিএনপি বিএনপির রাজনীতি করছে, জামাত ইসলামের রাজনীতি করছে। জামাত ইসলামের রাজনৈতিক ধারা, তাদের কনস্টিটিউশন ম্যানিফেস্টো এই অনুযায়ী তারা হয়তো চলছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী একটি সংগঠন এবং একটি ন্যাশনালিস্ট ফোর্স, এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, সেই আদর্শের ভিত্তিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের রাজনীতি পরিচালনা করছে। সুতরাং জামাতে ইসলামের সাথে বিএনপির দূরত্ব বা সখ্যতা এই বিষয়টি আসলে বিবেচ্য নয়। আমরা আমাদের রাজনীতি করছি, তারা তাদের রাজনীতি করছে, আমাদের ইডিওলজির উপরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি। আমরা দেশ এবং তার দেশের মানুষের কথা ভাবছি আমাদের মতো করে, তারা হয়তো তাদের মতো করে। সেক্ষেত্রে জনগণের কাছে ভিন্ন ভিন্ন বিষয় পরিলক্ষিত হতেই পারে, বাট কিন্তু আমরা আমাদের কাজটি করে যাচ্ছি। রাষ্ট্রীয় সংস্কার রাষ্ট্র করতেছে, দলীয় সংস্কার আমরা করতেছি, এবং দল আমাদের দলের স্ট্যান্ড জনাব তারেক রহমান সাহেব যে পদক্ষেপ গ্রহণ করেছেন, জনগণের কল্যাণ, জনগণের পাশে থাকা, নৈরাজ্য এবং সংঘাত থেকে দূরে থাকা, সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকা, এই বিষয়ে আমরা সতর্ক রয়েছি, সচেতন রয়েছি, সেভাবে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এ বিষয়ে আমাদের বক্তব্য খুবই সুস্পষ্ট, আমরা দলের গঠনতন্ত্র মোতাবেকই আমরা কাজ করে যাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু ডক্টর সাইফুল আলম চৌধুরী আপনার কাছে আসতে চাই, আমরা একদম শেষ সময়ের দিকে আছি, আমাদের হাতে খুবই অল্প সময়। আমি আপনার কাছে একটি জিনিস খুব সংক্ষেপে, আপনি যদি আমাকে 30 থেকে 40 সেকেন্ডে বলেন যে এই যে সাংবাদিকদের বিরুদ্ধে
নানাভাবে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে এবং অনেকের বিরুদ্ধে খুনের মামলাও হয়েছে। এই বিষয়টি আসলে আপনি কি বলবেন, অথবা এটার আসলে ব্যাখ্যা কি? খুব সংক্ষেপে হচ্ছে, এইটা যে হারে মামলাগুলো হচ্ছে শুধু সাংবাদিক রাজনীতিবিদদের বিরুদ্ধে, যে হারে মামলাগুলো হচ্ছে বুদ্ধি এবং আইনজীবীদের সাথে যতটুকু কথা হচ্ছে এইটা, কারণ 5 আগস্ট পর্যন্ত যেগুলো ম্যাস কিলিং, এই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে একটা প্রথম, এইটা আমার ধারণা যে এগুলো এফআইআর গুলো আবার হয়তো আইনজীবীরা চেঞ্জও করবে। যে সাংবাদিকের ক্ষেত্রে যেটা আসি সেটা হচ্ছে, কোন সাংবাদিক যদি অন্যায় করে থাকেন তাহলে দেশের সেই ভিত্তিতে আইন আছে, তার মধ্যে আপনি প্রেস কাউন্সিলে যেতে পারেন, কিন্তু একজন সাংবাদিক যখন অফিসে বসেছিল তখন রোডে হচ্ছে, এইটার জন্য তাকে, এইটা শুধুমাত্র আসলে কি, এটা হচ্ছে মানে আপনি শুরুতে যে বলছিলেন যে চাঁদাবাজি হোক যাই হোক, এটা আসলে গিরগিটি দেখবেন যে একটা রং পরিবর্তন করে। সে যখন গরমে থাকে এক ধরনের রং হয়, আরেক ধরনের হলে শীতকালে শীত প্রবণ হলে আরেক ধরনের রং বেরোয়। ফলে আমরা দেখছি যে প্রেস ক্লাব কিন্তু রাতারাতি দখল হয়ে যায়। এই আবার ফলে এইটা কিন্তু আসলে মানে চেঞ্জ কিছু হয়নি, মানে গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটা কিন্তু কোনো কিছু, অ্যাটলিস্ট মিডিয়ার ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হয়নি। যারা আওয়ামী পন্থী ছিলেন, যারা কি বলে যে সাংবাদিকতা না করে প্রেইজ, আমি বলি যেটাকে প্রেইজ জার্নালিজম বা প্রশংসামূলক জার্নালিজম করেছেন, তাদের বিরুদ্ধে তারা এখন এই ধরনের মামলার শিকার হচ্ছেন। কিন্তু এটা স্বাধীন সাংবাদিকতার জন্য প্রচন্ড অন্তরায়, এবং স্বাধীন সাংবাদিক যে দূরই ক্ষমতা থাকুক না কেন, যদি আপনি সাংবাদিকতাকে স্বাধীনভাবে করতে না দেন তাহলে রাষ্ট্রের কোন সংস্থা কোনোদিনই টিকবে না। এটা আপনি বিশ্বের যে কোনো দেশে দেখেন, আমি আপনাকে বলে দেবো যে কোনো দেশে টিকবে না। ডক্টর সাইফুল আলম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে অনুষ্ঠানের সময় শেষ। আপনাদের আগামীতে আবারও পাবো আমাদের আলোচনায়। আপনাদের দুজনকে অভিনন্দন থাকলো এবং আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। আগামীকাল আবারও একই সময়ে আমরা এই অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।